বিসমিল্লাহির রহমানির রহিম। আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিবুর শাওন রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব প্রপার ডিজাইন সাইকোলজি নিয়ে। তো ডিজাইন করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়ে থাকে। আমরা টুলসের ব্যবহার অনেক ভালো জানি, কিন্তু আসলে একটা প্রপার একটা ডিজাইন সাইকোলজি মেনটেন করে আমরা একটা ডিজাইনে আসলে লেআউট নিয়ে আসতে পারি না। তো আসলে কি কারণে আমরা পারি না, এগুলো নিয়ে কিন্তু আমাদের চিন্তা করা হয় না। আমরা সব সময় হতাশ হয়ে যাই যে একটা ডিজাইন কনসেপ্ট আমি কেন জেনারেট করতে পারছি না, বা ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিয়েছে কিন্তু তার মতো করে আমি দিতে পারতেছি না, বা বারবার আমাদের কি দেয়, রিভিশন দেয়, কারেকশন দেয়। সো এখানে সমস্যাটা কোথায়? সো আজকে আমরা টোটাল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সো এটা মূলত আমাদের ব্র্যান্ডিং ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে। যে কোনো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি অবশ্যই তো যে কোনো ধরনের ডিজাইনের জন্য আমাদের আজকের টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। তো সবাই ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবেন, সময় নিয়ে দেখবেন। অবশ্যই ভিডিওটা দেখার আগে বা ভিডিওটা দেখার সময় নোট ডাউন করবেন। তাহলে দেখেন, প্রপার ডিজাইন সাইকোলজি তৈরি করার জন্য আমাদের কি করতে হবে। ধরেন যে আমাদের ক্লায়েন্ট একটা লোগো ডিজাইনের কাজ দিল, বা একটা বিজনেস কার্ড ডিজাইনের কাজ দিল, বা হতে পারে তার ফুল ব্র্যান্ডিং এর কাজ আপনাকে দিল, একটা নতুন কোম্পানি হতে পারে। তাহলে আমাদের কাজটা আমরা কিভাবে শুরু করব? আমরা কি সরাসরি ইলাস্ট্রেটরের মধ্যে চলে যাব, গিয়ে আমরা কি টুলস দিয়ে ডিজাইন করা শুরু করে দিব, নাকি আমাদের আরো কিছু কাজ আছে? তো সবার প্রথম যে কাজটা হলো সেটা হলো আমাদেরকে রিসার্চ করতে হবে। আমাদেরকে রিসার্চ করতে হবে। রিসার্চ করতে গেলে রিসার্চ করা তো জানতে হবে আসলে রিসার্চ কিভাবে করে। একটা ডিজাইনের জন্য আমরা কিভাবে রিসার্চ করব, এবং রিসার্চ শুধু ডিজাইনের জন্য না, আমাদের যে কোনো কাজের জন্য, যে কোনো অ্যাসাইনমেন্ট করার জন্য আমাদের রিসার্চ প্রয়োজন হয়। আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করব, একটা ব্র্যান্ডকে নিয়ে কাজ করব, একটা ডিজাইনকে নিয়ে কাজ করব, তখন আমাদের সবার আগে কাজ হলো রিসার্চ করা সেই কাজটা সম্পর্কে। আমি যে কাজটা করতে যাচ্ছি, এটা আমি কেন করব, কি পারপোসে করব, কাদের জন্য করব, আসলে এটা করে লাভ কি, এবং করার পরে এটা যে আমার লেআউটটা আসবে, এটা আসলে যাদের জন্য করতেছে ওরা পছন্দ করবে কিনা। বা এখানে দুইজন পার্সন, দুই আমাদের ডিজাইনটা করা হয় দুই কেন্দ্রের মানুষকে নিয়ে। একটা হলো ইউজার, আর আরেকটা হলো আমাদের ক্লায়েন্ট যিনি থাকে, বা যিনি বিজনেস ওনার। তাহলে এই দুই পাশের কথা চিন্তা করে আমাদের ডিজাইনটা করতে হয়। তো আমরা যদি একটু রিসার্চের এখন ভিতরে যাই, সবার প্রথমে আমাদেরকে রিসার্চ করা জানতে হবে। যে আমরা অনেকেই আছি রিসার্চ শব্দটার সাথে পরিচিত। আমরা বলে থাকি যে রিসার্চ করতে হবে, আমি অনেক বেশি রিসার্চ করে একটা ডিজাইন করলাম। আমাদের এই ডিজাইনটা করার জন্য রিসার্চ করতে হবে, এই কাজটা করার জন্য রিসার্চ করা উচিত। কিন্তু রিসার্চটা ভাই আসলে করব কিভাবে? আমরা রিসার্চ করার যদি আমরা পদ্ধতিটা না জানি, তাহলে তো রিসার্চ আমরা করতে পারবো না। তাহলে আসেন আমরা কিভাবে রিসার্চ করব সেগুলো বিষয়ে একটু জানার চেষ্টা করি। রিসার্চ করার যে প্রসেস গুলো, এটা একটা চার্টের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে হাতের ডান পাশ থেকে রিসার্চ অবজেক্টিভ অ্যান্ড কোশ্চেন। তাহলে আমার এখানে হলো রিসার্চের অবজেক্টিভটা কি, এবং এর পাশাপাশি আমাকে কিছু প্রশ্ন রেডি করতে হবে রিসার্চ করার জন্য। অর্থাৎ প্রথম কাজ হলো ক্লিয়ারলি ডিফাইন দ্য গোলস অ্যান্ড অবজেক্ট। আমাকে কি করতে হবে? আমাকে রিসার্চ যখন আমি করতে শুরু করব, আমাকে ক্লিয়ারলি চিন্তা করতে হবে আমার গোলটা আসলে কি।
আমি যে একটা রিসার্চ করব, আসলে এই রিসার্চ করার আমার আসলে কি কারণে আমি করবো, এটার একটা গোল সেট আপ আমার থাকতে হবে। তো গোল সেট আপটা কি? আমি একটা ডিজাইন করব। ডিজাইনটা কি নিয়ে করব? যেমন আমাদের 1লা মের একটা আজকে অপশন যাচ্ছে, তো এখানে হলো কি যে শ্রমিক দিবস বা শ্রম দিবস। So, এইটাকে নিয়েও আমাদের যখন একটা ডিজাইন করব তখন কিন্তু আমাদের কি কি করতে হবে, শ্রমিক নিয়ে, শ্রম নিয়ে এবং এগুলো নিয়ে রিসার্চ করতে হবে। তাহলে আমার ফোকাসটা কি? ফোকাস হলো আমার মে দিবস, মে দিবস নিয়ে ফোকাস। তাহলে এই ফোকাল পয়েন্টটাকে সামনে রেখে কিন্তু আমাকে কি করতে হবে, আমার গোল সেট আপ হলো মে দিবসের, যারা মে দিবসটা যাদের জন্য, তাদের জন্য আমি ডিজাইন করব। এখন দেখেন, এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে, যারা বিজনেস ওনার আছে, ব্র্যান্ড আছে, তারা কিন্তু আজকের এই দিনটাকে সেন্ট্রাল করে, ফোকাস করে তারা কিন্তু ডিজাইন করেছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো রিসার্চ অবজেক্টিভসটাকে ঠিক করা। তারপরে হলো আমাদের কিছু প্রশ্ন এখানে করতে হবে, কিছু কোশ্চেন রেডি করতে হবে যে আমরা কেন আসলে এই রিসার্চটা করব, হোয়াট টু অ্যাচিভ অর ইনভেস্টিগেট, অর্থাৎ আমরা এখান থেকে কি অ্যাচিভ করতে যাচ্ছি এবং কি ইনভেস্টিগেশন করতে চাচ্ছি এই রিসার্চটাতে। তাহলে প্রথম কাজ হলো আমাদের জানতে হবে, আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমি এখান থেকে কি অ্যাচিভ করতে চাচ্ছি এবং এখানে আসলে আমি কি ইনভেস্টিগেশন করব। আমি জানি না আসলে আমি কি নিয়ে রিসার্চ করব, তাহলে তো আমার আসলে রিসার্চের কোনো মানে হয় না। আমি অনেকগুলো বিষয় নিয়ে একসাথে রিসার্চ করছি, এটা করা যাবে না। আমাকে একটা গোল সেট আপ করে সেই গোলের দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এখন যদি আমরা রিসার্চ কোশ্চেন বা হাইপোথিসিস এগুলো নিয়ে একটু চিন্তা করি, তাহলে আমাদের কি করতে হবে? এই রিসার্চ করার জন্য কিছু কোশ্চেন ফর্মুলেট করতে হবে। অর্থাৎ আমরা যে করব এটার জন্য কিছু কোশ্চেন ফর্মুলেট করা, এবং কোশ্চেনটা কি হবে? কোশ্চেন উইল বি অ্যাড্রেস দ্য অবজেক্টিভস, অর্থাৎ কোশ্চেন অবশ্যই অবজেক্টিভটাকে কি করবে? অ্যাড্রেস করবে। মানে প্রশ্নটা এমন হওয়া যাবে না, ইরিলিভেন্ট হওয়া যাবে না, কোশ্চেনটা আমার অবশ্যই রিলিভেন্ট হতে হবে। ওকে, এবং এই কোশ্চেনগুলো আমাদের কি করবে? আমাদের কোশ্চেনগুলো আসলে করার কারণটা কি? তো কোশ্চেনটাই মূলত আমাদেরকে গাইড করবে আমাদের এই রিসার্চের প্রসেসটাতে। কোশ্চেন উইল গাইড দ্য রিসার্চ প্রসেস, অর্থাৎ এই কোশ্চেন আমাদেরকে কি করবে? রিসার্চের যে প্রসেসটা আছে এই প্রসেসিংটাতে আমাদের গাইড করবে। আর যখন কেউ আমাদের প্রশ্ন করে তখন আমরা উত্তর খুঁজি। আর প্রশ্ন করলে আমাদের কি হয়? আমাদের আমাদের মস্তিষ্ক কাজ করা শুরু করে দেয়, উত্তর খোঁজা শুরু করে। তখন কিন্তু আমাদের উত্তর আসে। আর যদি কেউ প্রশ্নই না করে, প্রশ্নই না থাকে, তখন কিন্তু আমাদের কোনো উত্তর আসবে না। ওকে, আশা করছি আপনারা রিসার্চ অবজেক্টিভস এন্ড কোশ্চেন এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। এরপর আমরা যদি রিসার্চ করার সেকেন্ড প্রসেসটাতে আসি, তাহলে হচ্ছে ডেটা কালেকশন মেথড। আমাদের কি করতে হবে? এখন ডেটা কালেক্ট করতে হবে। ডেটা কালেকশন করার আমাদের কিছু আসসালামু আলাইকুম। মেথড চুজ করতে হবে। সো ডেটা কালেকশন করার জন্য আমাদের কি করতে হবে? ডেটা কালেকশন করার কিছু মেথড আছে। সো আমরা জানি যে আমাদের বিভিন্ন সময় আমাদের সোসাইটিতে বা আমাদের কান্ট্রিতে অনেক ধরনের ডেটা কালেকশন হয়ে থাকে। তো ডেটা কালেকশন করার জন্য বা তথ্য নেওয়ার জন্য, সেটা আদমশুমারি হতে পারে, জনশুমারি হতে পারে, সো এগুলো করার জন্য কি করা হয়? সার্ভে করা হয়। আমার প্রথমে কি করতে হবে? আমাদেরকে জরিপ করতে হবে, আমাদেরকে সার্ভেস করতে হবে। সবাই এগুলো নোট ডাউন করবেন, ইম্পর্টেন্ট টপিক। আমি একদম এগুলো আপনাদেরকে একটা পর একটা পর্যায়ক্রমে বলছি, এবং এটাই হলো সিস্টেম। আমরা এই সিস্টেম মেনটেন করে কাজগুলো করার চেষ্টা করব। তারপর হলো আমাদেরকে
এক্সপেরিমেন্ট করতে হবে, অর্থাৎ পরীক্ষা। প্রথমটা হলো জরিপ, তারপর হলো এক্সপেরিমেন্ট, তারপরে আসবে আমাদের অবজারভেশন, অর্থাৎ পর্যবেক্ষণ করতে হবে। সেখানে আপনি বলেন, জরিপ কিভাবে করব আমরা? So, আমাদের গ্রাফিক ডিজাইনার হিসেবে আমরা কিভাবে জরিপ করতে পারি? আমরা কি করে থাকি? আমরা যে কোনো বিষয়ে রিসার্চ করতে গিয়ে আমরা ব্রাউজারের মধ্যে যাই, আমাদের যে কোনো একটা ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা ব্রাউজ করি। তো সেখানে আমাদেরকে জরিপ করতে হবে, সেখানে আমাদেরকে এক্সপেরিমেন্ট চালাতে হবে, পরীক্ষা করতে হবে। এবং সেখানকেই আমাদের কি করতে হবে? বিভিন্ন ডিজাইনগুলো পর্যবেক্ষণ করতে হবে। এবং তারপর হচ্ছে ইন্টারভিউস, অর্থাৎ সাক্ষাৎকার। অর্থাৎ আমাদের সাক্ষাৎকার নিতে হবে। অর্থাৎ একটা ডিজাইনের আমাদের সেই রিসার্চ যখন করব, এই রিলেটেড কে কি কথা বলেছে, কে কি মন্তব্য করেছে, বা স্টিল যদি কারো কাছে সুযোগ থাকে, এরকম কেউ এই বিষয়ে মে দিবস সম্পর্কে সে ভালো জানে, এটার ইতিহাস সম্পর্কে ভালো জানে, তাহলে আমরা তার কাছে গিয়ে এটার একটা সাক্ষাৎকার আমরা নিতে পারি, বা তার কাছে এটা জানতে পারি আমরা। কারণ আপনি যদি এটার স্টোরিটা না জানেন, তাহলে কিন্তু আপনার কাছে ডিজাইন সেন্সটা তৈরি হবে না। তো এগুলোই কিন্তু আমাদের রিসার্চ করার কিন্তু উদ্দেশ্য। এবং দেন হলো আর্কাইভাল রিসার্চ, অর্থাৎ হলো আমাদের অতীতে কোনো যদি এটা নিয়ে গবেষণা হয়ে থাকে, সেটার গবেষণা আমরা কি দেখতে পারি? এগুলো নোটগুলো দেখতে পারি। এগুলো আর্কাইভে অনেক সময় থেকে থাকে, জমা থাকে আমাদের। কোথায় থাকে? গুগলে থাকে, ইউটিউবে থাকে, এই টপিক গুলো নিয়ে। সো আমরা সেগুলো নিয়ে আমরা কি করতে পারি? স্টাডি করতে পারি। আচ্ছা, দেন হলো এই যতগুলো বললাম, যেমন আমি সারভাইভস বলেছি, এক্সপেরিমেন্ট বলেছি, তারপর অবজারভেশন বলেছি, ইন্টারভিউ বলেছি, তারপরে বলেছি আর্কাইভাল রিসার্চ বলেছি। এই সবগুলো মিলেই আমাদের কি করা? এইগুলো কম্বাইন করে আমাদের একটা মেথড তৈরি করা, যে আমি কিভাবে রিসার্চটা করব। So, এটা হবে আমার মেথডটা, হবে যে এরকম। সো সবগুলো রিসার্চে সব ধরনের মেথড অ্যাপ্লাই হবে তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে আমার কিছু কিছু বিষয় আমাকে মাইনাস করতে হতে পারে, আবার হতে পারে এর থেকেও বেশি কিছু আমাকে মেথড ফলো করতে হতে পারে, পন্থা আমাকে অবলম্বন করতে হতে পারে। তারপর রয়েছে স্যাম্পলিং, অর্থাৎ নমুনা সংগ্রহ করা। অর্থাৎ আমরা যখন একটা ডিজাইন করতে যাব, এই রিলেটেড ডিজাইন, আগের যতগুলো ডিজাইন আছে এগুলোর আমরা স্যাম্পলিং গুলো নিব, এগুলো ডেটাগুলো আমরা কালেক্ট করব, এগুলো স্যাম্পল গুলো নিব। ধরেন যে একদম বেস্ট 10টা ডিজাইনকে আমরা চুজ করব, তারা কিভাবে করেছে, তাদের ডিজাইন আসলে সাইকোলজিটাকে একটু চিন্তা করা। তারা কি কালার ইউজ করেছে, তারা কি ফন্ট ইউজ করেছে, তারা কি টেক্সট ইউজ করেছে, কি ধরনের শেপ ইউজ করেছে, এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। তো এটা হলো স্যাম্পলিংটা আমাদের নেওয়ার, কেন আমরা স্যাম্পল নিব। তারপরে আসেন ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্টস। অর্থাৎ হলো এই যে আপনি যখন রিসার্চ করতে যাবেন, এই যে বিষয়গুলো আসছে, আপনার একটা বড় রিসার্চ অবজেক্টিভস, তারপর রিসার্চ কালেকশন মেথড, তারপর স্যাম্পলিং, মানে এই যে ওভারঅল আপনার এগুলো তো সব ডেটা বা তথ্য। তো এগুলো যখন আপনি কালেক্ট করতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে? এগুলো কালেক্ট করার আপনার কি থাকবে? মাধ্যম থাকতে হবে, বা ইনস্ট্রুমেন্ট থাকতে হবে। আপনি কিভাবে কালেক্ট করবেন? সো এই রিসার্চটা যদি গ্রাফিক ডিজাইনারের বাইরে যদি অন্য কেউ করে, কোনো একটা বিষয় নিয়ে সে রিসার্চ করে, তাহলে তার ইনস্ট্রুমেন্টটা হবে আলাদা। কেউ বোটানি নিয়ে যদি রিসার্চ করে, বোটানির কোনো একটা বিষয় নিয়ে, তাহলে তার ইনস্ট্রুমেন্ট আলাদা হবে। অবশ্যই তাকে সেখানে মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে, তার এখানে স্লাইডের ব্যবহার থাকবে, ইত্যাদি অনেকগুলো বিষয় থাকবে। সো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার, সো এই ক্ষেত্রে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো কি হবে? সো আমাদের ইনস্ট্রুমেন্ট প্রথমত হলো আমাদের একটা কম্পিউটার অবশ্যই থাকতে হবে। কম্পিউটার হতে পারে, বা আমরা এই ইনস্ট্রুমেন্ট হিসেবে আমাদের হাতে থাকা স্মার্টফোনটাকেও আমরা কাজে লাগাতে পারি। তো অনেক সময় দেখা যায় যে আমি বাইরে আছি, আমার হাতে ফোনটা আছে, আমার একটা ব্র্যান্ডিং নিয়ে আমার প্রজেক্ট আছে। তো আমি বাইরে আছি, আমি বাইরে থেকে কিন্তু আমি রিসার্চ করছি, মানে আমার হাতে ফোন আছে, ফোনটাকে আমি ইউজ করে আমি রিসার্চ করছি। এমন হয়েছে শ্বশুর বাড়িতে গিয়েছি, ওখানে অর্ধেক দিবস ছিলাম, অর্ধেক দিন ছিলাম। সো যতটুকু সময় ওখানে ছিলাম, আমি যতটুকু সুযোগ পেয়েছি আমি ওখানে রিসার্চ করেছি।
রিসার্চ করেছি এবং যেগুলো আমার কাছে মনে হয়েছে, কিছু জিনিস আমার স্যাম্পলিং গুলোকে ডাউনলোড করেছি, কিছু ডেটার স্ক্রিনশট নিয়েছি। সো এই যে বিষয়টা, তাহলে আপনার স্মার্টফোনটাও একটা আপনার ডেটা কালেকশন করার জন্য কি হতে পারে, মাধ্যম হতে পারে। তারপর অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে, শুধু স্মার্টফোন থাকলে হবে না, আমাদের ইন্টারনেট কানেকশন আমরা চেষ্টা করব আমাদের যাতে ইন্টারনেট কানেকশনটা সবসময় থাকে। এটা আমাদের অপব্যবহারের জন্য থাকবে না, এটা আমাদের কাজের জন্য অনেক বেশি আমরা স্টাডি করার জন্য, রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য আমরা ইন্টারনেট কানেকশনটাকে রাখবো। এবং কমিউনিকেশনটাকে ভালো বিল্ড আপ করার জন্য আমাদের ইন্টারনেট কানেকশনটা লাগবে। এর বাইরেও আমাদের এই ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট হিসেবে আমাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই ভালো থাকতে হবে। সেক্ষেত্রে আমরা সিমের মধ্যে আমরা ডেটা ইউজ করতে পারি, এবং এর বাইরে আমরা বাসায় অবশ্যই ইন্টারনেট কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন রাখবো। অর্থাৎ অল্টারনেটিভ ওয়ে রাখা, হুট করে যাতে আমার নেট বন্ধ হয়ে না যায়, আমার কমিউনিকেশনটা ব্রেক হয়ে না যায়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। দেন হলো চুজ রাইট ব্রাউজিং স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনাকে ব্রাউজিং করার সঠিক স্ট্র্যাটেজিটা, সঠিক পদ্ধতিটা জানতে হবে। আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে, অথবা ইউটিউবে গিয়ে, অথবা মজিলা ফায়ারফক্স ব্রাউজার হতে পারে, এটা অপেরা মিনি হতে পারে, ইউসি ব্রাউজার হতে পারে, এই যে ইন্টারনেট ব্রাউজারগুলো আছে, তো আমরা ব্যবহার করি সব সময়, বা মোস্ট অফ দ্য টাইম আমরা গুগল ক্রোম ব্যবহার করে থাকি। অনেকে আমরা মজিলা ফায়ারফক্সও ব্যবহার করি। সো এই দুইটার একটা ব্যবহার হয় সবচেয়ে বেশি। সো গুগল ক্রোম ব্রাউজারটাই আমরা বেশি ব্যবহার করে থাকি। সেই গুগল ক্রোম ব্রাউজারটাকে আমি ব্যবহার যে করবো, এটা সঠিক আমাকে নিয়মটা জানতে হবে। সো আমি গুগল ক্রোম ব্রাউজার কিভাবে ব্যবহার করতে হয় এটা আমি জানি না, কিভাবে কন্টেন্ট ব্রাউজিং করতে হয় সেটা আমি জানি না, তাহলে আমাকে এটা শিখতে হবে। শেখার জন্য কি আসলে আমার বসে থাকলে চলবে? না। তো আমাকে শেখার জন্য কি করতে হবে? এইটা শেখার জন্য আমাকে আবার ইউটিউবে সার্চ করতে হবে। আমি ইউটিউবে সার্চ করি যে হাউ টু ব্রাউজ এ কন্টেন্ট, কিভাবে একটা কন্টেন্ট ব্রাউজ করতে হয়, হাউ টু ব্রাউজ এ কন্টেন্ট রাইট ওয়ে। আপনি ভাবে লিখেন, লিখে আপনি বিভিন্ন তথ্যগুলো জানার চেষ্টা করেন। সেটা শুধু গুগলে না, আপনি যদি গুগল ক্রোমের, সরি ইউটিউবে শুধু না, আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে গিয়েও যদি আপনি সার্চ করেন, তাহলে সেখানে আপনি অসংখ্য তথ্য পাবেন টেক্সট আকারে। সেগুলো থেকে আমরা কি করতে পারবো? নলেজ গেদার করতে পারবো। ওকে। তারপরে হচ্ছে বায়ার পার্সোনা। এই শব্দটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে। সো বায়ার পার্সোনাটা কি? আমরা যখন কোন একটা বায়ারের কাজ করব, সেই বায়ার সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা থাকতে হবে। বায়ারটা আসলে মানে তার চাহিদাটা কি, তার রুচিটা কি, তার এক্সপেকটেশনটা কি, তার বিজনেস নিয়ে ভাবনা কি, সে কিভাবে আসলে কি বলবো, যে ক্লায়েন্টকে পারচেস করতে চায়। So, এই বিষয়গুলো অবশ্যই আমাদের কিন্তু জানতে হবে। তাহলে দেখেন, আমরা এখানে বায়ার পার্সোনার একটা উদাহরণ দিয়ে রেখেছি। যেমন এখানে পার্সোনাল নেম থাকবে, তার ব্যাকগ্রাউন্ড, জব, কেরিয়ার পাথ, ফ্যামিলি, এগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে তার ডেমোগ্রাফিক বিষয়, তার এজ থেকে শুরু করে তার ইনকাম বিষয়, এগুলো আমরা তার জানতে পারি। সো এটা হলো একটা বায়ারের পার্সোনা। হয়তো এত সিক্রেট ইনফরমেশন আমাদেরকে নাও দিতে পারে। সো আমরা কিন্তু, এটা হলো যে তার ব্র্যান্ড আইডেন্টিটিটাকে তৈরি করার জন্য এগুলো আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে। সো যখন আপনি সেরকম একটা ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, অবশ্যই বায়ারের A to Z, এমনকি বায়ার কিভাবে চলাফেরা করে, সে কিভাবে মুভমেন্ট করে হাঁটে, সেটা পর্যন্ত আপনাকে খেয়াল করে একটা ব্র্যান্ডিং এর কাজ করতে হয়। তাহলে দেখেন, এটা একটা বায়ার পার্সোনা হতে পারে। এর বাহিরেও আরো বিষয় আসতে পারে। তো বায়ার পার্সোনা নিয়ে একটা ক্লাস হতে পারে। তো এটা নিয়ে আমরা কথা বলছি না আর। তো এটা ছিল আমাদের কিভাবে আমরা ডেটা কালেকশনে ইনস্ট্রুমেন্ট গুলোকে ব্যবহার করব। এরপর আছে ডেটা অ্যানালাইসিস।
যে তথ্য বিশ্লেষণ, আমাদের তথ্যগুলোকে নেওয়ার পরে তথ্যগুলোকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তথ্যগুলোকে আমাদের কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে, মার্ক আপ করতে হবে। আমাদেরকে অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে খাতা কলম ব্যবহার করতে হবে, আমাদেরকে এগুলো নোট ডাউন করতে হবে। তার তথ্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করে আমাদেরকে কি করতে হবে, একটা জায়গা পৌঁছাতে হবে। তারপর হলো আমাদের টাইম ফ্রেম, একটা রিসার্চ করার আমাদের টাইম ফ্রেম নির্ধারণ করতে হবে। আমরা যে একটা রিসার্চ করব, হুম, যে আসলে আমি যেই একটা টাইম ফ্রেম করতে হবে, যে আমি রিসার্চ, যে এই রিসার্চ প্রজেক্টটা রিসার্চ করার জন্য আমার একটা টাইম ফ্রেম রাখতে হবে। আমি কতটুকু সময় রিসার্চ করব, আমি কি একদিন করব, 2 দিন করব, 1 ঘন্টা করব, নাকি 2 ঘন্টা করব। এখন একজনের একটা ব্র্যান্ড লোগো ডিজাইন আপনাকে করতে দিয়েছে, তার বাজেট হলো 1,000 টাকা ফর এক্সাম্পল। তো 1,000 টাকা দিয়ে কখনো লোগো ডিজাইন বা ব্র্যান্ডিং এর কাজ হয় না, বা পসিবল না, বা আপনারা করবেন না। ব্র্যান্ডিং মানে সেখানে আমাদেরকে কমপক্ষে 3,000 প্লাসে যেতে হবে একটা লোগো ডিজাইন জাস্ট। আরো যদি আদার্স ব্র্যান্ডিং এ যান, একটা টোটাল ব্র্যান্ডিং করতে আপনাকে কমপক্ষে 25,000 টাকা নিতে হবে। একটা ব্র্যান্ডিং 25,000 টাকা বা এই এর থেকে উপরে যেতে হবে। টোটাল যদি আপনি ব্র্যান্ডিং করতে চান, ফুল ব্র্যান্ডিং যেটাকে আমরা বলি, তার কালার থেকে শুরু করে একদম তার যত ধরনের ব্রোশিওর বলেন, তার উম, কি বলেন, লোগো বলেন, তার বিজনেস কার্ড বলেন, তার ইনভ্লাপ্ট বলেন। So, এই টোটাল বিষয়গুলো কিন্তু আপনি যখন করবেন তখন কিন্তু তার তার রিসার্চ, তার পিছনে রিসার্চ আপনাকে সময়টা বেশি দিতে হবে। তো যেই বায়ারটা আপনাকে 25,000 টাকা দিবে, বা যেই বায়ারটা আপনাকে $500 দিবে, আর যেই বায়ারটা আপনাকে $5 দিবে, তাহলে এই দুইজনের বায়ারের কাজ তো সমান না। দুইজনের জন্য যদি আপনি সেম স্ট্র্যাটেজি ফলো করেন, সেম ভাবে কাজ করেন, তাহলে তো আসলে এই দুইজনের মধ্যে যিনি বেশি আমাকে পেমেন্ট করলো, ওনার প্রতি আমার কি করা হলো, এটা ইনসাফ করা হলো না। তাহলে এই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে আমি কতটুকু সময় দিব। সে আমাকে পেমেন্ট করবে হলো $5, তার মানে তার পিছনে আমার যদি এখন $50 বা $500 সময় ব্যয় করি, তাহলে এটা আমার যৌক্তিক হবে না। এটা ক্লায়েন্টকেও বোঝাতে হবে, ইউর প্রজেক্ট বাজেট ইজ লো, তাই আপনার প্রজেক্টের আমাদের রিসার্চের সময়টাও কম হবে। কেননা আমরা যখন কোনো ব্র্যান্ডিং নিয়ে কাজ করব এবং সেই বাজেটটা যখন অনেক বেশি হবে, তখন আমাদের এই ব্র্যান্ডিং রিলেটেড এই যে রিসার্চ করাটা, এই রিসার্চের পুরো প্রক্রিয়াটা আমরা একদম ক্লায়েন্টের সাথে বসে করব। অ্যাটলিস্ট বায়ার পার্সোনা, তারপর হলো তার ব্র্যান্ড পার্সোনা, এই বিষয়গুলো নিয়ে আমরা তার সাথে বসবো। দেন বাকি আদার্স তো রিসার্চ আছেই। টাইম ফ্রেমটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই প্রজেক্টটার জন্য আমাদের কি করতে হবে, একটা টাইম ফ্রেম নিতে হবে, একটা ডেট, আমাদের টাইম একটা ফিক্স করো, আমি কতক্ষণ সময় দিব, কয়দিন সময় দিব। এবং আমাকে কি করতে হবে, ওই টাইম ফ্রেমটার মধ্যে আমাকে তথ্য কালেকশন বা ডেটা আমাকে কালেক্ট করতে হবে। তারপরে ডেটাটাকে অ্যানালাইসিস করতে হবে, এবং ডেটাটা আমাদের কি করতে, রিপোর্টিং করতে হবে। যেটা আমরা এই যে টাইম ফ্রেমটা, এই টাইম ফ্রেমটাই আমরা সবার আগে কিন্তু নিব বেছে। তো এই যে যতগুলো কাজ করলাম, তার আগে আমাদের টাইম ফ্রেম। তো টাইম ফ্রেম পর্যন্ত, টাইম ফ্রেমটাকে ডিপেন্ড করে আমরা এই কাজগুলো করব। ওকে, দেন রয়েছে আমাদের রিসোর্স। তো রিসোর্স নিয়ে আমাদের যেটা করতে হবে, যে আমরা রিসোর্স যখন কালেক্ট করবো একটা ডিজাইন করার জন্য, আমাদের অনেক ধরনের রিসোর্স কালেক্ট করতে হয়। এখন রিসোর্স বলতে কি, যেমন দেখেন আমরা একটা যখন বিজনেস কার্ড ডিজাইন করি, সেখানে আমাদের কন্টাক্ট ইনফরমেশন গুলোতে আমাদের কন্টাক্ট আইকন গুলো ইউজ করতে হয়। তো এই আইকন গুলো আমরা কি করি, বিভিন্ন জায়গা থেকে, রিসোর্স থেকে কি করি, ডাউনলোড করে ব্যবহার করে থাকি। যেমন আমরা ফ্রিপিক থেকে করি, শাটার স্টক থেকে করি। তো এই যে জায়গাগুলো থেকে করে থাকি, তাহলে এই যে রিসোর্স গুলো আছে, আমরা বিভিন্ন জায়গা থেকে পিকচার ইউজ করে থাকি, ডিজাইন রিলিভেন্ট, এগুলো যে করি। সো এই যে রিসোর্স গুলো আছে, তো রিসোর্স গুলোকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফ্রি রিসোর্স,
যেটা আমি একদম ফ্রিলি ইউজ করতে পারবো, যেটা ফ্রি পিকের মধ্যে আমরা ফ্রিতে পাই, বা আমাদের যেমন পিক্সেলের মধ্যে আমরা পাই, আমাদের ফ্রিতেই দিয়ে দেয়। তারপর আছে পেইড রিসোর্স, অর্থাৎ ধরুন আমাদেরকে পেইড দিয়ে, অর্থাৎ ফ্রি পিকে আপনি যদি প্রিমিয়াম যেগুলো আছে রিসোর্স গুলো ইউজ করতে চান, শাটার স্টক বলেন, এইগুলো প্রিমিয়াম অ্যাডোব স্টক বলেন, এই প্রিমিয়াম রিসোর্স গুলো যখন ইউজ করতে যাবেন আপনি ডিজাইনের, তখন আপনাকে কি করতে হবে? পেইড করতে হবে। লাইক দের আপনি যদি এআই রিসোর্স ইউজ করেন, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন মিড জার্নি আছে, আপনি যদি মিড জার্নির প্রিমিয়াম নিয়ে নেন, তাহলে মিড জার্নি থেকে আপনি আপনার বিভিন্ন ধরনের প্রমোট দিয়ে সেখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। সো এগুলো আপনার ডিজাইনে আপনি ইউজ করতে পারেন। সো এগুলো হলো পেইড। দেন রয়েছে কন্ডিশনাল রিসোর্স। তো কন্ডিশনাল রিসোর্সটা কি? যে ধরেন যে আপনাকে ফ্রিতে দিচ্ছে, কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে আপনাকে, যে তোমাকে আমার নামটা এখন উল্লেখ করে দিতে হবে, তুমি এটা ইউজ করতে পারবা, ইউ ক্যান ইউজ ইন ইউর ডিজাইন বাট ইউ হ্যাভ টু ইনক্লুড মাই নেম বা ইনক্লুড মাই পেজ লিঙ্ক। অর্থাৎ আপনাকে কি করতে হবে, যেমন আপনি ফ্রি পিকের যে আমরা রিসোর্স গুলো আছে ওখানে বলা আছে আমাকে অ্যাট্রিবিউট, তাদেরকে অ্যাট্রিবিউট করতে বলে, তাদেরকে কি করতে বলে, যে যে এইটার, এবং আপনাদেরকে এটা করা উচিত যে আপনি যখন কোনো ছবি ইউজ করলেন কোনো ডিজাইনে, লিখে দেওয়া উচিত যে ছবিটা কার কাছ থেকে নেওয়া হয়েছে, এর কাছ থেকে নেওয়া হয়েছে, পিকচার কালেক্টেড ফ্রম অমুক। So, এগুলো আমরা কি করব, অবশ্যই উল্লেখ করে দেব। তারপর হচ্ছে মডিফাই রিসোর্স। এখন মডিফাই রিসোর্সটা কি? ধরেন যে আমরা একটা রিসোর্স নিয়েছি, সেই রিসোর্সটাকে আমরা একদম মডিফাই করছি নিজের মতো করে, লাইক দ্যাট সেটা ফ্রি রিসোর্স হতে পারে, পেড রিসোর্স হতে পারে, এমনকি কন্ডিশনাল রিসোর্স হতে পারে। তো এই তিনটার যে কোনো একটা হতে পারে, সেটাকে আমি পরবর্তীতে মডিফাই করেছি। সো সেটা শেপটা একরকম ছিল, আমরা শেপটাকে আলাদা রকম করেছি, বা সেটার কালার কারেকশন থেকে শুরু করে মানে তার তার ওইটা একটা ওখান থেকে আমরা জাস্ট আইডিয়া নিয়ে টোটালি মডিফাই করেছি। এই ধরনের যে মডিফাই রিসোর্স গুলো আছে, সো আমি কিন্তু এগুলো চাইলে ইউজ করতে পারি, এখানে আমাকে কাউকে অ্যাট্রিবিউট করতে হবে না, আমাকে কাউকে মেনশন করতে হবে না। টোটালি যখন আমি মডিফাই করে একটা ইউনিক পর্যায়ে নিয়ে আসবো এটাকে, সেটা আমার ক্রিয়েটিভিটি, আমি জাস্ট তার কাছ থেকে একটা ধারণা নিয়েছি, আইডিয়া নিয়েছি। এবং এখানে আরেকটা বিষয় রিসোর্স এর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যে ইথিক্যাল কনসিডারেশন, অর্থাৎ হলো নৈতিক বিবেচনা। আপনাকে নীতি নৈতিকতার বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি যদি একদম কপি পেস্ট করে কোথায় থেকে কোনো কিছু দিয়ে দেন, তাহলে এটা ঠিক হবে না। আপনি রিসোর্স, আপনি একটা লোগো ডিজাইনের কাজ দিয়েছে, আপনি একটা আইকন একদম হুবহু আপনি একজনের একটা আইকনকে ইউজ করে ফেললেন, তাহলে এটা কিন্তু ইথিক্যাল বা নৈতিকভাবে আপনার এটা ঠিক হলো না, এটা আপনাদের করা যাবে না। ওকে, সর্বশেষ যে আমাদের যে বিষয়টা সেটা হলো ডেটা প্রেজেন্টেশন অ্যান্ড রিপোর্টিং। দেন সবগুলো বিষয় আমরা এগুলো করার পরে, আমাদের রিসোর্স কালেক্ট পর্যন্ত করার পরে আমরা কি করব, এই ডেটাগুলোকে আমরা কি করব, প্রেজেন্টিং করব। আমরা আমাদের কাছে উপস্থাপন করব যে আসলে আমার এই হলো টোটাল হলো আমার রিসার্চ, আমার সবকিছু কমপ্লিট, এখন আমি কি করব, এই ডেটাটাকে প্রেজেন্টিং করব। এখন সেটা কি হতে পারে, আপনি স্কেচ করতে পারেন, আপনি পেন্সিল দিয়ে কাগজে স্কেচ করতে পারেন, একটা আপনি সবগুলো বিষয় মিলে একটা আইডিয়া জেনারেট করলেন, এখন নতুন একটা আইডিয়া জেনারেট করে আপনি স্কেচ করতে পারেন। তারপরে আপনি ইলাস্ট্রেটরে চলে যেতে পারেন, আপনি ডেটাটাকে কি করতেছেন, রিপ্রেজেন্ট করতেছেন। বা এটা হতে পারে ইলাস্ট্রেটরে না গিয়ে আপনি টোটালি যে তথ্যগুলো কালেক্ট করলেন, এগুলো নিয়ে আপনি এখন এগুলোকে প্রিন্ট আউট আকারে আপনি উপস্থাপন করেন, করে আপনি এখন এইখান থেকে আইডিয়া জেনারেট করেন। এই হলো আমাদের রিসার্চের টোটাল প্রসেসটা, আমরা এইভাবে করে রিসার্চ করব। সো আপনারা কি কখনো এইভাবে রিসার্চ করেছেন? যারা আমার সাথে যুক্ত আছেন একটু জানাবেন, একটু কথা বলবেন যে আপনারা এইভাবে কি কেউ রিসার্চ করেছেন? জি না, এভাবে করা হয়নি। না না, করা হয়নি। আচ্ছা, সো আপনারা এখন থেকে, আজকে থেকে আপনারা একটু রিসার্চ করে করে কাজ করবেন। প্রত্যেকটা কাজ আপনারা রিসার্চ করে করবেন, তাহলে আপনাদের এটার যে এই যে ডেটাটা লাস্ট যে আমরা প্রেজেন্টিং করব, এটার কোয়ালিটিটা ভালো আসবে। সো ইউ হ্যাভ টু ensure research by spending a proper time, a best time.
আপনাকে একটা ভালো সময় এখানে দিতে হবে, একটা প্রপার সময় এখানে দিতে হবে, উত্তম একটা সময় ব্যয় করতে হবে রিসার্চে। না হলে কিন্তু আপনার ডিজাইন কনসেপ্ট জেনারেট হবে না। সো আমাদের কনসেপ্ট কেন আসে না, যে আমাদের রিসার্চ আমাদের এই শুরুটাতেই ঝামেলা থাকে। আমরা সরাসরি ডিরেক্ট কোথায় চলে যাই? ইলাস্ট্রেটরে চলে যাই। নো, দ্যাটস নট দ্য রিয়েল প্রসেস। আমাদেরকে সবার প্রথমে খুব ভালো করে রিসার্চ করতে, আমরা রিসার্চে যত বেশি সময় দিব, তাহলে আমরা যখন ইলাস্ট্রেশনে যাব, আমরা ডিজাইনে যখন যাব, তখন আমাদের সময়টা অনেক কম লাগবে। তখন আমরা হতাশিত হব না, তখন আমাদের কাছে অত প্যানিকড মনে হবে না কাজটা। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আসেন, আমরা 2 নাম্বার যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো আমরা কিন্তু একটা টপিক নিয়ে জাস্ট আলোচনা করলাম, সেটা হলো রিসার্চ। সেটা হলো প্রপার ডিজাইন সাইকোলজির একটা টপিক আমরা শেষ করলাম, সেটা হলো রিসার্চ। এবার আমরা যাব ইউজার অ্যান্ড বিজনেস নিডস। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যখন একটা ডিজাইন করবেন, তো ডিজাইনটা কাদের জন্য করবেন? ফর এক্সাম্পল, আমরা ফেসবুক ইউজ করি, তো আমরা ফেসবুকের ইউজার। ফেসবুকটা কাদের জন্য করা হয়েছে? আমাদের জন্য করা হয়েছে। কিন্তু ফেসবুকটা যিনি করেছে, মার্ক জুকারবার্গ, উনার প্ল্যানিংটা কি? এখন প্ল্যানিং হলো ওখান থেকে উনি বিজনেস করবে। লাইক দ্যাট, উনি ওখান থেকে অ্যাডস ক্যাম্পেইন থেকে, তারপরে বিভিন্ন ধরনের এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করছে, এগুলো কিন্তু তার মেইন হলো ইনকামের সোর্স। বিভিন্ন ধরনের আহ, এক কথায় অ্যাড এজেন্সি হিসেবে এখন কাজ করছে। ফেসবুক একটা আপনারা অ্যাড এজেন্সি বলতে পারেন, যে সে অ্যাড, তো ফেসবুক আমাদের জন্য ফ্রি, কিন্তু আমরা ফ্রি হলেও তাকে অনেক কাজ করে দিচ্ছি। তার বিভিন্ন অ্যাড গুলো দেখছি, সেখান থেকে আমরা অ্যাড থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনছি। তো এই যে বিষয়গুলো, কারণ আমরা অনেকেই আছি এখানে যে ফেসবুকে অ্যাড দেখে দারাজ থেকে আমরা প্রোডাক্ট কিনেছি। ফেসবুকে একটা অ্যাড দেখেছি, পছন্দ হয়েছে, ওখান থেকে ক্লিক করে দারাজের ওয়েবসাইটে গিয়ে কিনেছি। তাহলে এই যে দেখেন, এখানে ইউজার এবং বিজনেস নিডস, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক করা হয়েছে। এখন আমি একটা ডিজাইনকে যখন করব, তখন আমাকে চিন্তা করতে হবে আমি যার জন্য ডিজাইনটা করছি, অর্থাৎ ইউজার। অর্থাৎ ডিজাইনটা তো আমরা, আসলে একটা ডিজাইন কেন করা হয়? ডিজাইনটা কারো না কারোর জন্য করা হয়, যে এই ডিজাইনটা কি হবে, এই ডিজাইনটা করার মাধ্যমে আমার এখানে একটা প্রোডাক্ট দেওয়া আছে, এই প্রোডাক্টটা মানুষ জানবে, মার্কেটিং হবে, দেন এই প্রোডাক্টটা মানুষ কিনবে। আমার হলো ডিজাইনটা কে করায়? যিনি করায়, উনার হলো বিজনেস নিডস বা বিজনেস পারপাসে করায়। সো উনি যখন করায়, উনারও একটা চিন্তা ভাবনা থাকে। তাহলে দেখেন, এই বিজনেস নিডস এবং ইউজার নিডস, এই দুইটাকে কম্বাইন করে আপনাকে একটা প্রপার এখানে আপনাকে সাইকোলজি দাঁড় করাতে হবে ডিজাইনের। এখন আপনি শুধু বিজনেস নিডস, আপনি বিজনেসদের কথা ভাবলেন, যে আমাকে অনেক বেশি সেল করতে হবে, আপনি একদম দিয়ে দিলেন। আহ, কি করলেন? যে ভাবলেন না প্রোডাক্টটা ভালো নাকি মন্দ, একটা খারাপ প্রোডাক্ট আপনি একদম খুব ভালোভাবে উপস্থাপন করলেন, তাহলে এটা কিন্তু হলো না। বা আপনি প্রোডাক্টটাকে এমন ভাবে উপস্থাপন করলেন যে আসলে যাদের দরকার তারা বুঝলোই না আসলে এখানে কি বোঝানো হয়েছে। তো এই জন্য আপনাকে যাদের জন্য ডিজাইনটা করবেন, তাদের কথা চিন্তা করতে হবে, এবং যেই বিজনেসটাকে বা যে ব্র্যান্ডটাকে নিয়ে ডিজাইন করছেন, সেটা নিয়ে আপনাকে থিঙ্ক করতে হবে। এবার আসেন, এখন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে ইউজার এন্ড বিজনেস নিডসে, যেখানে হলো বিজনেস নিডসটা কি, এটা একটু বোঝা দরকার। সো বিজনেস যিনি করে, বিজনেস নিডস অর্থাৎ, এটা দুইটা কারণে, মানে ডিজাইনটা কেন করা হয়, দুইটা কারণে করা হয়। একটা হলো ব্র্যান্ডিং আর একটা হলো সেলস। দুইটা কারণে করে থাকে। হয় কোন একটা কোম্পানি এসেছে, সে তার ব্র্যান্ডিং করাতে যাচ্ছে, যার কারণে সে ডিজাইন করতেছে, ডিজাইন করিয়ে নিচ্ছে। আর দ্বিতীয়ত হলো সে সেলস করার জন্য, তার ব্র্যান্ডিং তো আছেই, এর পাশাপাশি সে সেলস করাবে এখন, বা তার ব্র্যান্ডিংটা মানুষের সামনে, যেমন ওয়ালটনের ব্র্যান্ডিং হয়ে গেছে, তার ব্র্যান্ডিং নিয়ে এখন চিন্তা করতে হবে না। বিকাশের ব্র্যান্ডিং হয়ে গেছে, নগদের ব্র্যান্ডিং হয়ে গেছে, এগুলো এখন মানুষ সবাই চেনে। বাংলাদেশে এমন কেউ আছে যে বিকাশকে চেনে না? কেউ নেই। বাংলাদেশের এমন কোনো মানুষ আছে যে ওয়ালটনের নাম বললে সে ওয়ালটন চিনবে না?
বা ওয়ালটনের লোগোটা দেখাইলে সে বলতে পারবে না যে এটা কোন কোম্পানি, বলতে পারবেন এমন কেউ আছে এখন? যে বিকাশের ব্যানারটা দেখলে সে বলতে পারবে এটা হলো বিকাশের। তার মানে হলো দুইটা ওয়ে। এখন ওয়ালটনের ব্র্যান্ডিং হয়ে গেছে, বিকাশের ব্র্যান্ডিং হয়েছে, তাহলে সে এখন কি করবে? সে সেলস জেনারেট করার জন্য সে এখন ডিজাইন গুলো করবে। তাহলে আমাদের পারপোজটা কি? দুইটা পারপোজ, একটা ব্র্যান্ডিং পারপোজ আর একটা হচ্ছে সেলস পারপোজ। এটা কাদের জন্য? যে বিজনেস ওনারদের জন্য বা বিজনেস নিডস থেকে এটা আমাদের আসতেছে। ওকে। আর দ্বিতীয়ত হলো ইউজার নিডস। তো ইউজার নিডসটা কি? যে আসলে আমাকে মাথায় রাখতে হবে একটা ডিজাইন করার সময় ইউজারদের যেটা চাহিদাটা বা একটা ইউজারের যে সমস্যাটা বা একজন ব্যবহারকারী বা সেবা গ্রহীতা বা প্রোডাক্ট যিনি ক্রয় করবে তার বিষয়টাকে মাথায় রেখে আমাকে ডিজাইনটা করতে হবে। তার যে নিডসটা আছে সেটা আমার ডিজাইনের মধ্যে মিট হতে হবে। মিট দ্য ইউজার নিডস যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ ইউজারের নিডসটা মিট হতে হবে। এবং ইউজারটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইনটা ইউজার কারা? এই প্রোডাক্ট নিয়ে একটা ডিজাইন করছেন, এই প্রোডাক্টের ইউজার কারা? যেটাকে বলা হয় টিজি, টার্গেটেড গ্রুপ, বা আমরা বলতে পারি টিএ, অর্থাৎ হলো টার্গেটেড অডিয়েন্স। এই দুটো জিনিস মাথায় রাখবেন। তার মানে এই যে ইউজার আছে, ইউজার নিডসটাকে আমার, এখন ধরেন যে আমার ইউজার কারা, এখন দেখেন আপনি একটা ডিজাইন, এমন একটা ডিজাইন করলেন, এই ডিজাইনটা মার্কেটিং করতেছেন আপনি যারা আইফোন ইউজ করে। এখন আইফোন যারা ইউজ করে তাদের জন্য যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েডের ডিজাইন করেন তাহলে কি হবে? আইফোন যারা ইউজ করে তাদের চিন্তা ভাবনা, তাদের সাইকোলজিটা আলাদা। যারা স্যামসাং ব্যবহার করে, স্যামসাং এর আপনার গ্রাহক, তাদের সাইকোলজি আলাদা। যারা আইটেল ফোন ব্যবহার করে তাদের সাইকোলজিটা আলাদা। যারা চায়না ফোন ব্যবহার করে তাদের সাইকোলজি, তাদের থিঙ্কিং, তাদের চলাফেরাটা আলাদা। তাহলে আপনাকে এই যে টিজিটাকে মাথায় রাখতে হবে। ইউজারের ক্ষেত্রেও আপনাকে টিজিটাকে মাথায় রাখতে হবে। এবং আমরা এখানে একটা সূত্রকে অ্যাপ্লাই করতে পারি, সেটাকে বলা হচ্ছে ইউজার নিডস ইকুয়াল সেলস। অর্থাৎ আমরা যদি এখন শুধু বিজনেস নিডসটাকে প্রাধান্য দেই তাহলে কিন্তু আমার কি হবে? যে ইউজারের নিডসটাকে প্রাধান্য না দিয়ে যদি বিজনেস নিডসটাকে প্রাধান্য দিয়ে ডিজাইন করি তাহলে আমার কিন্তু ইউজাররা কি করবে? এই ডিজাইন দেখবে না। ইউজাররা যখন ডিজাইন দেখবে না তখন সেখান থেকে মার্কেটিংও হবে না, সেলসও হবে না। তার মানে আমাকে কি করতে হবে? ইউজার নিডসটাকে আগে গুরুত্ব দিতে হবে। সো এই জন্য সূত্রটা হলো এরকম: ইউজার নিডস ইকুয়াল সেলস ইকুয়াল বেনিফিট অফ বিজনেস নিডস। খুব ভালো করে বুঝেন কিন্তু। মানে হলো ইউজার নিডস, ইউজার নিডসটাকে গুরুত্ব দিলেন, এর ফলাফল আপনি কি পাবেন? সেলস পাবেন। আর সেলস হলে লাভবান কি হবে? আলটিমেটলি কিন্তু লাভবান হচ্ছে এই বিজনেস নিডস এরই লাভ, অর্থাৎ বিজনেস ওনারই কিন্তু তার প্রফিট হবে। ওকে, আশা করছি এটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার আমরা যাব হলো প্রবলেম অ্যান্ড সলিউশন। আসলে কেন ডিজাইন করব? ডিজাইন কেন করব আমরা? ডিজাইন করব হলো সমস্যা সমাধানের জন্য। হোয়াই উই উইল ডিজাইন? সলভিং দ্য প্রবলেম। অ্যান্সারটা হবে সলভিং দ্য প্রবলেম। প্রবলেম তার কি করব? সলিউশন দেওয়ার জন্য আমরা ডিজাইন করব। এক কথায় উত্তর এটা। এটা নিয়ে আরো বিস্তারিত কথা হতে পারে, তবে আশা করছি আগের আলোচনাগুলো থেকে আপনি এটা বুঝে নেবেন। এবার দেখেন, আমরা যদি একটু দেখাই, এখানে একটা ডিজাইন আছে, সেটা হলো কিভাবে সমস্যার সমাধান সে করছে ডিজাইনটা। দেখেন এখানে বলছে জিকার দিচ্ছে সম্পূর্ণ ট্র্যাকিং সলিউশন। দেশের যে প্রান্তেই গাড়ি যাক নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। দেখেন ডিজাইনটার মধ্যে কি আছে? এখানে বাংলাদেশের ম্যাপ দিয়েছে, গাড়ি দিয়েছে, একটা প্রাকৃতিক, মানে এক কথায় বাংলাদেশের আপনি যেই প্রান্তে যান দেখেন ডিজাইনের যে আপনার এখানে থিঙ্কিংটা দেখেন। এটা একটা কোম্পানির, সেটা হচ্ছে জিকার, একটা ট্র্যাকিং। এই ট্র্যাকিং একটা আপনার ডিভাইস, সেই ডিভাইসটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন গাড়ি আপনার নিয়ন্ত্রণে থাকবে।
এটা যদি আপনার কাছে থাকে, হয়তো এটা অ্যাপস হতে পারে, জিকার একটা অ্যাপস হতে পারে, অথবা একটা ট্র্যাকিং ডিভাইস হতে পারে, বা জিপিএস হতে পারে। সো এই যে দেখেন এখানে, মানে সমস্যাটা কি আমাদের, যে আমার গাড়ি হারিয়ে যেতে পারে, বা গাড়িটা কোথায় আছে আমি ড্রাইভারকে দিয়েছি, আমার গাড়ির ড্রাইভার গাড়িটা নিয়ে কোথাও কোথায় কোথায় গেল, আমার এটা জানা দরকার। এটা হলো আমার সমস্যা। তো সমাধান কি? সমাধান হলো জিকার। জিকার হলো আপনার সমাধান। এবং এই সমাধানটা, এটা সমস্যা এবং সমাধান এখানে ডিজাইনের মধ্যেই দিয়ে দিছে। এখন আমি যখন এই ডিজাইনটা দেখবো, জিকার দিচ্ছে সম্পূর্ণ ট্র্যাকিং সলিউশন, দেশের যে প্রান্তেই গাড়ি যাক নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। বাহ, আমার তো এটার সমান এটাই দরকার ছিল, যে আমার সমস্যা ছিল আমার গাড়িটার আমি নিয়ন্ত্রণ পাচ্ছিলাম না। উম, হয়তো আমার ড্রাইভারকে দিচ্ছে, সে ইচ্ছা মতন চালাচ্ছে, আমি আসলে সে কিভাবে ফুয়েল খরচ করছে আমি বুঝতে পারতেছি না, তেল কিভাবে খরচ করতেছে আমি কোনো একজাক্ট মানে হিসাবটা পাচ্ছি না। তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে একটা সলিউশন দিয়ে দিয়েছে। এখন আমরা যদি ডিজাইন পারপোজ নিয়ে আলোচনা করতে চাই, এখানে লম্বা একটা আলোচনা আছে। সো নিড ডিজাইন পারপোজ, অর্থাৎ ডিজাইনটা কি পারপোসে করাবো সেটা আমার অবশ্যই কিন্তু মাথায় থাকতে হবে। আমার যদি পারপোজটাকে আমি মাথায় না রাখি, কেন ডিজাইন করব, কেন ডিজাইনটা করাবো, তাহলে কিন্তু হবে না। তাহলে হলো যে পারপোজ গুলো কি কি হতে পারে, যেমন হোয়াট ইজ ডিজাইনিং, অর্থাৎ কি ডিজাইন করতেছি, এটা আমাকে প্রশ্ন করতে হবে। এন্ড হোয়াই ডু উই ডু ইট, কেন আমরা এটা করতেছি, আমি কি ডিজাইন করতেছি, কেন করতেছি, এক কথা শেষ, কি ডিজাইন করতেছি, কেন করতেছি। এবং এই ডিজাইনটা আমার সোসাইটিতে এটা রোল কি হবে, এটা কি হিসাবে রোলটা প্লে করবে, এবং বিজনেসে এটা কি রোল প্লে করবে এই ডিজাইনটা। আমরা কিন্তু মাথায় রাখতে হবে, গ্রাফিক ডিজাইন ইজ এ পার্ট অফ মার্কেটিং, মার্কেটিং এর একটা পার্ট। তো আপনাকে এই স্ট্র্যাটেজি গুলো মাথায় রেখে ডিজাইন করতে হবে। তো দ্য রোল অফ ডিজাইন ইন সোসাইটি অ্যান্ড বিজনেস, অর্থাৎ হলো আপনার সোসাইটিতে এবং বিজনেসের মধ্যে ডিজাইনের রোলটা কি, এটা মাথায় রাখ, এটা আপনাকে প্রশ্ন করতে হবে, এই পারপোজ গুলো আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে এই ডিজাইনটা মানে মানুষের মধ্যে, হিউম্যান সোসাইটিতে কিভাবে এটা আপনার ইফেক্ট করবে। যেমন কিছুদিন আগে আমরা দেখলাম যে একটা নাটক হয়েছিল। সো সেই নাটকটা ছিল ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে, এবং এটা নিয়ে ব্যাপক সমালোচনা হলো। So, এই যে দেখেন যে তারা যে নাটকটা করেছে, কাদেরকে নিয়ে করেছে, কেন করেছে, এই জিনিসটা তারা প্রশ্ন করে নাই। তারা সোসাইটি সম্পর্কে চিন্তা করে নাই, যার কারণে সেখানে যেই সম্ভবত যে কোম্পানি ছিল, সেই কোম্পানি থেকে শুরু করে অভিনেতা থেকে শুরু করে সবাইকে একদম সোসাইটি থেকে বয়কটের একটা আমরা কি দিয়েছি, ডাক দিয়েছি। তাহলে আপনি এমন একটা ডিজাইন করলেন যে আপনার প্রতি সোসাইটির মানুষ আপনাকে নেগেটিভ ভাবে দেখতেছে, বা একটা ব্যাড মেসেজ দিচ্ছে, এমন ডিজাইন করা যাবে না। তাহলে আপনাকে চিন্তা করতে হবে আমার ডিজাইনটা, হাউ ডিজাইন ইফেক্ট হিউম্যান ইমোশন অ্যান্ড বিহেভিয়ার। আপনার মানুষের ইমোশন, মানুষের বিহেভিয়ারটা কি হতে পারে, মানুষের ইমোশনে কিভাবে কাজ করবে ডিজাইনটা, মানুষের বিহেভিয়ারটা কি হতে পারে আপনার ডিজাইনের উপর, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে হলো দ্য সিগনিফিকেন্স অফ ডিজাইন ইন প্রবলেম সলিউশন, অর্থাৎ এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য এটা আসলে কতটুকু উপযুক্ত হবে, কতটুকু সিগনিফিক্যান্ট হবে আপনার প্রবলেমটাকে, যে কোন প্রবলেম, যেই এক্সাক্ট যে প্রবলেমটার জন্য আপনি ডিজাইনটা করছেন এটাকে সলিউশন করার জন্য সে কতটুকু সিগনিফিক্যান্স, এই পারপস গুলো আপনাকে চিন্তা করতে হবে। তারপর আপনাকে চিন্তা করতে হবে দ্য ইভলিউশন অফ ডিজাইন থ্রট টাইম এন্ড টেকনোলজি, অর্থাৎ আপনাকে ইভলিউশন সম্পর্কে চিন্তা করতে হবে, যে বর্তমান টেকনোলজি এবং বর্তমান সময় বা যুগ বা কাল অনুযায়ী এটা আসলে কতটুকু ইভলিউশন হবে, এটাকেও আপনাকে চিন্তা করে ডিজাইন করতে হবে। এবং আপনাকে চিন্তা করতে হবে যে হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন
ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং, অর্থাৎ এই ডিজাইনটার সাথে ব্র্যান্ডিং আসলে কানেকশন আছে কিনা এটা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে। আপনি এমন একটা ডিজাইন করলেন যেটার সাথে ব্র্যান্ডিং এর কোনো কানেকশনই নেই। ধরেন ফর এক্সাম্পল আপনি কি করছেন, আপনি বিকাশ নিয়ে একটা ডিজাইন করতেছেন। সো বিকাশের কালার, ব্র্যান্ড কালার আপনার সেই ডিজাইনের নাই। বিকাশ, বিকাশের ব্র্যান্ড যে তাদের ফন্ট আছে, সেই ফন্ট আপনার কাছে নাই, মানে সেই ফন্ট আপনি ইউজই করেন ডিজাইনে, তাহলে এটা কিন্তু কানেকশন হলো না ব্র্যান্ডের সাথে। অর্থাৎ আপনার ব্র্যান্ডিং এর সাথে এটা অবশ্যই কানেকশন রাখতে হবে। দেন আপনাকে মাথায় রাখতে হবে যে হাউ ডিজাইন ইনফ্লুয়েন্স কালচার অ্যান্ড সোসাইটি, আপনার সমাজ এবং হলো সংস্কৃতির প্রতি ডিজাইনটা আসলে প্রভাব পড়বে কিনা। আপনি এখন বাংলাদেশের ডিজাইন মানুষদেরকে চিন্তা করে যে ডিজাইন করবেন, সেই সেম ডিজাইন যদি আপনি চিন্তা করেন যে ইউনাইটেড স্টেটের মানুষদের সামনে উপস্থাপন করবেন ওই সেম ডিজাইন, তাহলে কিন্তু হবে না। তাদের ডিজাইন আলাদা, তাদের কৃষ্টি কালচার, তাদের সোসাইটি অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে, তবে আপনার ডিজাইনটা একটা মিনিংফুল ডিজাইন হবে। তাহলে যখন আমরা যে ব্র্যান্ডটাকে নিয়ে, যে বিজনেসটাকে নিয়ে করব, তার ওই যে আমরা রিসার্চ করলাম, কেন রিসার্চ করলাম, যে তার সবকিছু জানলাম, বায়ার পার্সোনা কেন আমরা নিলাম। So এই যে বিষয়গুলো, এগুলো মাথায় রাখতে হবে। তারপরে হলো দ্য ইম্প্যাক্ট অফ ডিজাইন অন এনভায়রনমেন্ট, অর্থাৎ এটা এনভায়রনমেন্টে কিরকম আসলে ইম্প্যাক্ট করতে পারে ডিজাইনটা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং আপনার এখানে ডিজাইন এবং হলো যারা ডিজাইনটা দেখবে বা যারা ডিজাইনটা ব্যবহার করবে, তাদের মধ্যে আসলে কি রিলেশন আছে, এই রিলেশনটা আমাকে ফুটিয়ে তুলতে হবে। যদি আমি রিলেশনটাকে ফুটিয়ে তুলতে না পারি, তাহলে কিন্তু কি হবে না, ডিজাইনটা আমার মিনিংফুল হবে না। অর্থাৎ আমাকে চিন্তা করতে হবে দ্য রিলেশনশিপ বিটুইন ডিজাইন অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ যারা ইউজ করবে ডিজাইনটা, যাদের জন্য ডিজাইনটা আমরা করেছি, তাদের কথাও চিন্তা করে আপনাকে ডিজাইনটা করতে হবে। Then আরো অনেকগুলো বিষয় আছে, দা ইম্পর্ট্যান্ট অফ ডিজাইন ইন ইনোভেশন। এই যে বিষয়গুলো আপনাকে ইম্পর্টেন্স নিয়ে চিন্তা করতে হবে। ইনোভেশনের মধ্যে এই ডিজাইনটা আসলে কতটুকু ইম্পর্ট্যান্ট, এটা কতটুকু গুরুত্বপূর্ণ ডিজাইনটা হবে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। তো আশা করছি যে ডিজাইন পারপোজ নিয়ে আপনাদের ধারণাগুলো ক্লিয়ার হয়েছে। আপনার ডিজাইন পারপোজ, আপনি কোন পারপোসে ডিজাইনগুলো করবেন, সেটাকে আপনাকে মাথায় রেখে ডিজাইন করতে হবে। এবার আসি আমরা থিঙ্ক জেন্ডার। আপনাকে জেন্ডার নিয়ে ভাবতে হবে, আপনি কাদের জন্য ডিজাইনটা করতেছেন। এটা কি আসলে ম্যাসকুলিন জেন্ডার নাকি ফেমিনিন জেন্ডার, মানে এটা কি মহিলার জন্য নাকি পুরুষের জন্য, নাকি ইয়ংদের জন্য নাকি বৃদ্ধদের জন্য, মানে কোন জেন্ডারের মধ্যে আপনাকে, জেন্ডার তো অবশ্যই সিলেক্ট করতে, এর মধ্যে কোন ক্যাটাগরির সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কাদের জন্য করতেছেন। কারণ আমি ম্যাসকুলিন জেন্ডারের জন্য যদি করি, তো দেখেন এখানকার কালারটা আমার আলাদা, যখন ফ্যামিলি দিয়ে করব, এটার কালারটা আলাদা। আমি যদি কালার সাইকোলজি না বুঝি বা জেন্ডারকে টার্গেট না করতে পারি, তাহলে আমি টার্গেট কিভাবে করবো? আমি কি কোনো উল্লেখ করে দিব যে এই ডিজাইনটা মহিলাদের জন্য করা? না, আমাকে কালার দিয়েও বুঝাতে হবে যে এটা আমি কাদেরকে দিয়ে ডিজাইনটা, কাদের জন্য ডিজাইনটা করতেছি। আশা করছি এই বিষয়টা নিয়ে আপনাদের আর কথা বলতে হবে না। এবার আসেন ইন্টারঅ্যাক্টিভেশন। সো ইন্টারঅ্যাক্টিভেশনটা কি, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারঅ্যাক্টিভেশন বলতে বোঝায় আমরা সংলাপ, একটা ডিজাইনের মধ্যে সংলাপ থাকবে। ফর এক্সাম্পল, আমরা যদি এই ডিজাইনটা দেখি, আচ্ছা এই যে ডিজাইনটা দেখেন, একটা সংলাপ আছে, ফাস্টার কুলিং ফর ইনস্ট্যান্ট কমফোর্ট, এটা একটা সংলাপ। এই যে একটা সংলাপ দেওয়া হয়েছে, এটা কি হয়েছে? ফাস্টার কুলিং ফ্রম
ইনস্ট্যান্ট কমফোর্ট, ফর ইনস্ট্যান্ট কমফোর্ট, অর্থাৎ আপনি তৎক্ষণাৎ যদি তৎক্ষণাৎ আপনার কমফোর্ট ফিলের জন্য এটা খুব দ্রুত কি হয়, কুল হয়, অর্থাৎ এসিটা ছাড়া মাত্রই আপনার কি হবে, রুম ঠান্ডা হয়ে যাবে। তো এটা নিয়ে আমরা পরে আসছি। তো এই যে এখানে একটা সংলাপ দেওয়া হয়েছে, বা আপনার কিছু ডিজাইনের মধ্যে দেখবেন যে সুন্দর করে, যেমন এখানে একটা সংলাপ আছে যে ঘাম ঝরিয়ে রাঙ্গায় যারা নতুন বাংলাদেশ তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা অশেষ, এই যে একটা সংলাপ, অর্থাৎ আপনার ডিজাইনের মধ্যে একটা সংলাপ থাকতে হবে, আপনার ইন্টারঅ্যাক্টিভিটি থাকতে হবে। কারণ এই ইন্টারঅ্যাক্টিভেশনটা আপনি কিভাবে করবেন, এটার প্রসেসটা আসলে কি? যেমন দেখেন আপনি ডিজাইনের মধ্যে কিভাবে ইন্টারাকশন করবেন, এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা প্রসেস। কম্প্রিহ্যান্ড, তো বোঝা, আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে আগে যাদের জন্য ডিজাইন করবেন তাদের বিষয়টা বুঝতে হবে, অর্থাৎ যার জন্য ডিজাইনটাকে আমি করবো উনি আসলে এটা চয়েস করবে কিনা, উনি পছন্দ করবে কিনা। আমি ডিজাইন করলাম মে দিবসে কাদের জন্য, শ্রমিকদের জন্য। তো শ্রমিকদের ডিজাইনের মধ্যে যদি আমি এখন খাওয়া দাওয়ার ছবি দেই, পিকচার ইউজ করি, তাহলে তো ভাই এটা শ্রমিকদের জন্য হবে না, তাদের পরিশ্রম করছে বা তাদের কাজ রিলেটেড, ওয়ার্ক রিলেটেড আমাদেরকে কি করতে হবে। কারণ শ্রমিক দিবসে তো আসলে এখানে এখন আপনার সেটা খাদ্য রিলেটেড কোনো ডিজাইন হলে সেখানে আমরা ফুড ইউজ করবো, এখন সেইখানে ইরিলিভেন্ট কোনো ইউজ তো আমাদের জিনিস ইউজ করা যাবে না। তো আমাকে বুঝতে হবে যার জন্য ডিজাইনটা করছি সে আসলে এটা গ্রহণ করবে কিনা। তারপরে ব্যবহারকারীর কি আছে এখানে, তারপরে আছে আইডেন্টিটি, আইডেন্টিফাই করতে হবে, আমাকে শনাক্ত করতে হবে যে আসলে ব্যবহারকারীর চাহিদাটা কি, মানে কি কি শনাক্ত আমরা করতে হবে, ব্যবহারকারীর চাহিদা কি, তার আকর্ষণ কি, তার অ্যাট্রাকশন কি, সে কি চায়, কি পছন্দ, এগুলো আমাকে শনাক্ত করতে হবে। ও কি রয়েছে, আইডিয়েট, তার ধারণা, আমাকে ধারণা নিতে হবে ভালো করে ব্যবহারকারীর এই ডিজাইন, মানে তার লক্ষ্যটা কি, যার জন্য এটা আমি ডিজাইনটা করব, তার লক্ষ্য উদ্দেশ্য কি, তার ফোকাস কি, এগুলোকে আমাকে চিন্তা করতে হবে। ব্যবহারকারীর আচরণ কি এটা আমাকে জানতে হবে। তারপর আমাদের রয়েছে এগুলো জানার পরে আমাদের কি করতে হবে, প্রোটোটাইপ করতে হবে, অর্থাৎ হলো প্রাথমিক একটা মডেল তৈরি করতে হবে। মানে এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের রিসার্চের অংশ। রিসার্চের পরে ওই যে আমরা বললাম তথ্যগত উপস্থাপনা এবং প্রোটোটাইপ করতে হবে, অর্থাৎ কি করতে হবে, এটাও কিন্তু একটা আপনি রিসার্চেরই অংশ বলতে পারেন। এবং প্রাথমিক একটা মডেল তৈরি করতে হবে, একটা ভিত্তিপ্রস্তর তৈরি করতে হবে, সেটা স্কেচিং হতে পারে আপনার, বা এই যে আপনার রিসার্চ করলেন এটার একটা আপনার কি হতে পারে, এই যে নথিপত্রগুলো এগুলো কালেক্ট করলেন, এটাও হতে পারে। এটার মাধ্যমে একটা আপনি কি করলেন, একটা রেজাল্ট নিয়ে আসলেন। দেন হলো এভালুয়েট, এটা হলো কি মূল্যায়ন, শেষে আপনি মূল্যায়ন করলেন একদম এটা আসলে আসলে হলো কি না, রেজাল্ট আমার কি রাইট হলো নাকি রং হলো, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আশা করছি আপনারা বিষয়টা বুঝেছেন। এরপরেও তারপর আমরা আরেকটা রেখেছি প্রসেস, যে হোয়াট ইজ ওয়ান্টেড, কি প্রয়োজন, তারপর অ্যানালাইসিস করা, তারপর আমাদের ডিজাইন করা, ঠিক আছে, এবং এখান থেকে আমাদের প্রোটোটাইপ আসবে, ডিজাইন থেকে প্রোটোটাইপ আসবে। হুম। তারপরে ইমপ্লিমেন্ট অ্যান্ড ডিপ্লয়, এখানে দেখেন এই যে আমাদের বিষয়গুলো, যে বিষয়গুলো কথা বললাম এগুলো প্রত্যেকটা এখানে রয়েছে, সেগুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন এবং এগুলো নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। তো আশা করছি যে কিভাবে আমরা একটা ডিজাইনের মধ্যে ইন্টারাক্টিভ ভিডিও নিয়ে আসবো এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন ইমোশনাল ডিজাইন। এখন ডিজাইন কিন্তু অনেক প্রকার, যেমন আমরা ডিজাইনের মধ্যে ইন্টারাক্টিভিটি নিয়ে আসা, ঠিক আছে, বা ডিজাইন আমরা এই যে জেন্ডার থিঙ্ক করলাম, তারপর ইন্টারাক্টিভ প্রসেসের দিকে গেলাম। তারপর আমাদের ডিজাইন চুজের একটা বিষয় আছে, যে আমরা আসলে ডিজাইন কি ধরনের ডিজাইন করব। তো ডিজাইনের মধ্যে আমাদের কি আছে, যে ইন্টারেক্টিভ ডিজাইন যেটা আমরা বললাম, যে সংলাপ যুক্ত ডিজাইন, তারপরে ইমোশনাল ডিজাইন হতে পারে, ফানি ডিজাইন হতে পারে। তো আমরা সবসময় ইন্টারেক্টিভ করার চেষ্টা করব এবং ইমোশনাল ডিজাইনকে
কিন্তু আমাদের আছে। সো এই যে আমাদের এটা কিন্তু একটা ইমোশনাল ডিজাইন। কেন ইমোশনাল? দেখেন এখানে আরএফএল কি করেছে, যে ঘাম ঝরিয়ে রাঙায় যারা নতুন বাংলাদেশ, তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা অশেষ। তাহলে দেখেন এখানে আরএফএল এর বালতিটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, বালতির মধ্যে রং রাখা হয়েছে, রং দিয়ে কি করছে, রং করছে। তাহলে তারা দেখেন কিভাবে ইমোশনালি তাদের প্রোডাক্টটাকে এখানে মার্কেটিং করেছে। তাদের বালতি আছে এখানে, তাদের টুল আছে। দেখেন কি ডিজাইনটাতে ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, একটা ব্রিজের ছবি ইউজ করছে, আর এই যে এখানে তাদের একটা ইমোশনাল মেসেজ দিয়েছে বা এখানে একটা সংলাপ তুলে ধরে তারা ডিজাইনটা করেছে। এটা একটা ইমোশনাল ডিজাইন, কারণ এখানে ইমোশন নিয়ে মার্কেটিং করা হয়েছে। তো এটা কিন্তু সবাই পড়বে এবং সবাই এটাকে বাহবা দিবে যে না, আরএফএল আমাদের কথা চিন্তা করছে। আমরা যারা কাজ করে খাই, আমরা যারা বিশেষ করে রঙের কাজ, বিশেষ করে রং মিস্ত্রি যারা, দেখেন, কারণ বালতি কিন্তু রং মিস্ত্রিদের প্রয়োজন হয়, এটাকে বুঝতে হবে। তাহলে এই যে তাদের কাছে মেসেজটা পৌঁছে দিল এবং তারা কিন্তু এখন এটাকে সফট কর্নার তৈরি হয় আরএফএল এর প্রতি। না, আরএফএল আমাদের জন্য চিন্তা করছে, আমরা আরএফএল এ বালতি কিনবো, বাজারে গেলে আরএফএল একটা সে চিন্তা করবে। কিভাবে দেখেন ইমোশনাল ভাবে ডিজাইনটা উপস্থাপন করেছে। তারপর এখানে প্রোভাইড রিলিভেন্স, অর্থাৎ হলো কি, আপনাকে রিলিভেন্স জিনিসগুলো প্রোভাইড করতে হবে ডিজাইনের মধ্যে। এখন আমি এখানে কি দিয়েছি, ফাস্টার কুলিং ফর ইনস্ট্যান্ট কমফোর্ট, অর্থাৎ এই যে ওয়ালটনের এসি কে দেখানো হয়েছে, টার্বো কুল। এই যে দেখেন এখানে এই যে ভাল্লুককে দেখানো হয়েছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ডিজাইনটা, যে ডিজাইনটার মধ্যে কি চমৎকার ভাবে এখানে এসিটাকে তুলে ধরা হয়েছে। তো ভাল্লুক সাধারণত এটা কোথায় থাকে? তো এটা দেখা যাচ্ছে মূলত যে বরফে ঢাকা যে দেশগুলো, সেখানে কিন্তু এই ধরনের সাদা ভাল্লুকটা দেখতে পাওয়া যায়। তো এই যে এখানে থিমটা নিয়ে আসছে, এটা কিন্তু একটা চমৎকার থিম। এই যে নিচে এই যে দেখা যাচ্ছে বরফ, so এই যে এখানে পিছনে পাখি উঠতেছে, সূর্য, মানে ওভারঅল একটা অন্যরকম কিন্তু একটা কি দিয়েছে, যে এখানে রিলিভেন্স করেছে। তো আমি জাস্ট যদি পুরো ডিজাইনটাই শুধু ভরাই দিলাম কি, যে আমি কি ভরাই দিলাম, যে ঠান্ডা, ওয়ালটনের এসি সেই ঠান্ডা, ওয়ালটনের এসি সেই ফাস্ট কুলিং, মানে এই লিখা দিয়ে ভরাই দিলাম, কিন্তু এখানে যদি এই থিমটাকে না তুলে ধরতে পারতাম, তাহলে কিন্তু আমার এটা কি হতো না, আমার রিলিভেন্টটা প্রোভাইড করা হতো না। So আমাকে রিলিভেন্স প্রোভাইড করতে হবে ডিজাইনের মধ্যে। এবার আসেন ব্র্যান্ড পার্সোনালিটি। আপনাকে ব্র্যান্ড পার্সোনালিটি নিয়েও চিন্তা করতে হবে। একটা ব্র্যান্ডের একটা পার্সোনালিটি থাকে, তার একটা ডেফিনেশন থাকে, তার ইম্পর্টেন্স, তার ফ্রেমওয়ার্ক, তার অ্যাট্রিবিউটস থাকে। যেমন বলছিলাম যে ব্র্যান্ডের, তার একটা ব্র্যান্ডের একটা পার্সোনালিটি তৈরি করতে হবে। একটা ব্র্যান্ডের আপনি যখন কাজ করবেন সেটা ইউনিক হতে হবে। ডেফিনেশনটা কি ইউনিক, ইট ইজ দ্য ইউনিক সেট অফ অ্যাট্রিবিউশন, ভ্যালুজ অ্যান্ড ক্রাইটেরিয়াস অফ এ ব্র্যান্ড। ব্র্যান্ড মানে সে ব্র্যান্ডই, তার লোগোর সাথে পৃথিবীর কারোর লোগোর মিল থাকবে না, তার টাইপোগ্রাফির সাথে পৃথিবীর কারো টাইপোগ্রাফির মিল থাকবে না। এইভাবে তাকে তৈরি করতে হবে। এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আশা করছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এবং দেখেন সাবজেক্ট ফোকাস, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেখেন এখানে কি বলা হয়েছে, অর্গানিক মিল্ক, লো ফ্যাট। তাহলে এটা অর্গানিক মিল্ক, এটাই একটা কোম্পানি, এটা তাদের লোগোটা এখানে দিয়েছে। দিয়ে দেখেন একটা বোতলজাত দুধ, এবং এই যে দেখেন সাবজেক্ট কিসের দুধ, গরুর দুধ, মানে এটা আমার দেখেই মনে হচ্ছে যে না, এটা গরুর দুধের বোতল, মানে কোনো সন্দেহ নাই। তাহলে এখানে সাবজেক্টটাকে ফোকাস করা হয়েছে। তার মানে আপনার ডিজাইনের মধ্যে আপনার রিলিভেন্ট সাবজেক্ট ফোকাস করে ডিজাইন করতে হবে। ডিজাইন করলেন আপনি হলো গরুর দুধের, এখানে যদি ছাগলকে উপস্থাপন করেন মাঠের মধ্যে, তাহলে হবে না। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে একটা গরু আছে, গরুটা এই যে মাঠের মধ্যে আছে, অবস্থান করছে। এই যে রিলিভেন্সটা তৈরি করেছে, এই যে সাবজেক্টটাকে ফোকাস করেছে, এটা করতে হবে ডিজাইনের মধ্যে। এবার আসেন চুজ দ্য রাইট কালার, ফন্ট, টেক্সট, শেপ, মেসেজ। আপনাকে কি করতে হবে, রাইট কালারটাকে চুজ করতে হবে, একটা ব্র্যান্ডের রাইট কালার। এখন আপনি একটা ডিজাইন করতেছেন, কিসের ডিজাইন, শোক দিবসের ডিজাইন। সো সেখানে যদি আপনি রেড কালার নিয়ে করেন
বা সেখানে যদি আপনি অরেঞ্জ কালার নিয়ে করেন, ব্লু কালার নিয়ে করেন, বা আপনি লাইট টাইপের কালার গুলো নিয়ে করেন, তাহলে হবে না। শোক দিবসের যত ডিজাইন আছে দেখেন সেগুলো ব্ল্যাক দিয়ে উপস্থাপন করা হয়, তার মানে ব্ল্যাক দিয়ে করতে হবে। এখন আপনি ডেঞ্জার টাইপের কোনো ডিজাইন করছেন, সেখানে যদি আপনি কি করেন, একেবারে হোয়াইট কালার দেন, তাহলে হবে না। আপনি যদি গ্রিন কালার দেন বা ব্লু কালার দেন, তাহলে হবে না। সেখানে আপনাকে রেড কালারটাকে নিয়ে আসতে হবে, কারণ রেড মিনস ডেঞ্জার। আবার শুধু রেড মিনস শুধু ডেঞ্জার না, রেড আবার আপনার লাভটাকেও প্রকাশ পায়। দেখবেন লাভ রিলেটেড যত ডিজাইন সেখানে লাল কালার ব্যবহার হয়। তাহলে এই যে আপনাকে কালারটাও মানুষের মধ্যে একটা একটা সাইকোলজিক্যাল একটা বিষয়, মানুষের সাইকোলজি নিয়ে খেলা করে কালার। আপনাকে রাইট কালার চুজ করতে হবে। আমরা যদি এই কালার নিয়ে আলোচনা করেছি, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, থার্ডারি কালার, কালারের যে আমাদের রুলস গুলো আছে, কালারের থিওরি, আমাদের থিওরি গুলো নিয়ে আমরা কিন্তু ক্লাস করেছি। আবারও আপনাদেরকে বলছি যে আপনাকে রাইট কালার চুজ করতে হবে একটা ব্র্যান্ডের জন্য। সেই ব্র্যান্ডটা কাদের জন্য, এই যে রিসার্চ করলেন, করার পরে কিন্তু আপনি একটা রাইট কালার চুজ করবেন, যেন রাইট ফন্ট একটা চুজ করবেন। এখন আপনি ডিজাইন করতেছেন ফ্যাশন রিলেটেড, এখন সেখানে যদি আপনি এই ধরনের মানে ফন্ট চুজ করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে শরীফ ফন্ট চুজ করবেন নাকি সেন্ট শরীফ নাকি স্ক্রিপ্ট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। ফন্টটা কি চিকন হবে নাকি মোটা হবে, এগুলো কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। কোন ফন্টটা কোন কাজে ইউজ হয় সেটা আপনাকে জানতে হবে। তারপরে টেক্সট, আপনাকে সঠিক টেক্সটটা উপস্থাপন করতে হবে, সঠিক তথ্য দিতে হবে। সেখানে আপনি একটা টেক্সট ব্যবহার করেন, একটা লাইন ব্যবহার করলেন, সেই ডিজাইনটাতে সঠিক হলো কিনা, সেটা রিলিভেন্ট হলো কিনা, এটা আপনাকে চিন্তা করতে হবে। তারপর হলো একটা নির্ধারিত একটা ব্র্যান্ডের দেখবেন তাদের নির্ধারিত একটা শেপ নিয়ে কাজ করে। বিকাশের লোগোর ব্যানার করতে দেখেন একটা শেপ নিয়ে করা সব, গ্রামীণ ফোনের দেখেন তারা শেপ চেঞ্জ করে না। তারা দেখেন যে রেক্টেঙ্গেল থেকে হুট করে রাউন্ডেড চলে যায়নি, বা রাউন্ডেড রেক্টেঙ্গেল চলে, এক ধরনের শেপ নিয়ে তাদের সব কাজ করা। তাদের বিজনেস কার্ড থেকে শুরু করে তাদের যতগুলো ব্যানার, পোস্টার, ব্রোশিওর সব একই রকম। একটা ব্র্যান্ডের দেখবেন একটা শেপ, তারা ইউনিক একটা শেপ তৈরি করে। তো আপনাকে ব্র্যান্ডের জন্য একটা ইউনিক শেপও মাথায় নিয়ে আসতে হবে। দেন হলো আপনাকে মেসেজ, সেই ব্র্যান্ডটার মেসেজটা কি, বার্তাটা কি, সেটা আপনাকে মাথায় রেখে সেই ব্র্যান্ডটার আপনার কি করতে হবে, একটা সঠিক একটা রূপ দিতে হবে। তো আশা করছি যে আজকের এই সেশনগুলো আপনাদের অনেক বেশি কাজে দিবে, এবং আপনারা এতদিন যারা ডিজাইন করেছেন তারা এখন থেকে একটু ভাববেন ডিজাইন করার আগে, সময় নেবেন। অর্থাৎ প্রপার ডিজাইন সাইকোলজি আপনাদেরকে ফলো করতে হবে। যদি প্রপার ডিজাইন সাইকোলজি ফলো করে ডিজাইন না করেন, তাহলে আপনাদের ডিজাইন মিনিংফুল হবে না, ডিজাইন আপনাদের পছন্দ করবে না, এটা সেলস হবে না। সো এতক্ষণ থেকে আপনাদের মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সো যারা ভিডিওটা দেখলেন, এখানে লাইভেও আমার স্টুডেন্টরা আছেন, তো আশা করছি আপনারা এই ভিডিওটা প্রয়োজনে আমাদের রেকর্ডেড থাকছে, এটা আরো দুই একবার দেখবেন। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আরো এখানে আলোচনা হতে পারে, আরো ডিপলি এটা নিয়ে রিসার্চ হতে পারে। যেমন বললাম যে শুধু বায়ার পার্সোনা নিয়ে ক্লাস হতে পারে, আমাদের কালার নিয়ে ক্লাস হতে পারে, টাইপোগ্রাফি নিয়ে ক্লাস হতে পারে, টেক্সট নিয়ে, ফন্ট নিয়ে, শেপ নিয়ে, ব্র্যান্ড শেপ নিয়ে, এগুলো নিয়ে আমাদের কিন্তু ক্লাস হতে পারে। তো আশা করছি যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা উম, আমাদের ভিডিওটাতে একটা লাইক দিবেন, অবশ্যই এটা মন্তব্য করবেন। আমাদের কোনো ভুল ত্রুটি হলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। হাবিবুর শাওন, HSIT সলিউশন বিডি পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।